আসসালামু আলাইকুম। একটা কঠিন সত্য দিয়ে আজকের কথা শুরু করছি, যেটা শুনে অনেকেই ভয় পাবেন, কিন্তু এটাই বাস্তব। আপনি যদি এখনই এই ভিডিওটা গুরুত্ব না দিয়ে শোনেন, তাহলে খুব সম্ভব আগামী 2-3 বছরের মধ্যেই আপনি নিজে নিজে মেঝে থেকে উঠতে পারবেন না। সিঁড়ি নামার সময় দেওয়াল খুঁজবেন, হাজুর ভেতরে সেই শব্দটা আর ব্যথা আজীবনের সঙ্গী হয়ে যাবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন কি? এই সব কিছু শুরু হয় যখন ব্যথা খুব কম থাকে। হ্যাঁ, ঠিক শুনেছেন। যেদিন আপনি বলেন, আরে একটু ব্যথা এমনিতেই ঠিক হয়ে যাবে, সেদিন থেকেই আপনার হাড়ের ভেতরে চুপচাপ ভাঙন শুরু হয়ে যায়। বন্ধুগণ, হাড় ভাঙে, শব্দ করে না। জয়েন্ট নষ্ট হয় চুপচাপ। আর আপনি বুঝতে পারেন যখন আর কিছু করার সময় থাকে না। আজ যারা লাঠি হাতে হাঁটছেন, হুইল চেয়ারে বসে আছেন, অন্যের সাহায্য ছাড়া টয়লেটেও যেতে পারেন না, তাদের 90% মানুষই একসময় এমনই বলেছিলেন, এটা তো বয়সের জন্য হচ্ছে। না, এটা বয়সের জন্য না, এটা ভুলকে অবহেলা করার শাস্তি। একটু চোখ বন্ধ করে ভাবুন, যদি আগামীকাল সকালে ঘুম থেকে উঠে আপনার হাঁটু সোজা না হয়, পা ফেলতেই আগুনের মতো ব্যথা লাগে, আর নামাজের পর উঠে দাঁড়াতে কারো হাত ধরতে হয়, তখন কি আপনি বলবেন, আগে শুনলেই ভালো হতো? বন্ধুগণ, আজ আমি কোনো ব্যথানাশক, কোনো জাদুর ওষুধ বিক্রি করতে আসিনি, কারণ সেগুলো ব্যথা কমায় কিন্তু হাড় ধ্বংসের গতি বাড়ায়। আজ আমি আপনাকে জানাবো সেই সত্য, যেটা জানলে আপনি বুঝবেন কেন হাড় ভেতর থেকে শুকিয়ে যায়, কেন হাততে শব্দ হয়, কেন 40 পেরোতেই মানুষ বুড়ো হয়ে যায়, আর কিভাবে এখনো সময় থাকতে এই ক্ষয় থামানো যায়। এই ভিডিওটা আপনার জন্য না হলে আপনি এখানেই বন্ধ করতে পারেন, কিন্তু যদি আপনি চান নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে, নিজের কাজ নিজে করতে, শেষ বয়সটা অন্যের দয়ায় না কাটাতে, তাহলে 1 সেকেন্ডও স্কিপ করবেন না। পরের অংশে আমি বলবো হাড় নষ্ট হওয়ার সেই প্রথম ভুলটা, যেটা 9 জন মানুষই প্রতিদিন করে অজান্তে। আমি এখানে কোনো গল্প শোনাতে আসিনি, আমি এখানে এমন একটা বাস্তবতা খুলে ধরতে এসেছি যেটা অস্বস্তিকর, কিন্তু উপেক্ষা করলে ভয়ঙ্কর। আজকের আলোচনায় আপনি শুনবেন প্রাচীন চিকিৎসা জ্ঞানের সেই অংশগুলো, যেগুলো শত শত বছর ধরে মানুষের হাড় আর জয়েন্ট বাঁচিয়ে রেখেছে। আর তার পাশাপাশি থাকবে আধুনিক মেডিকেল সায়েন্সের শক্ত প্রমাণ। কোনো কুসংস্কার নয়, কোনো অন্ধবিশ্বাস নয়। যা বলবো তার পেছনে যুক্তি আছে, ব্যাখ্যা আছে, বাস্তব আছে। হ্যাঁ, ভিডিওটা একটু লম্বা হবে, কারণ সত্য কখনো 30 সেকেন্ডে শেষ হয় না। কিন্তু আপনি যদি শেষ পর্যন্ত মন দিয়ে শোনেন, তাহলে আজ পর্যন্ত যে প্রশ্নটা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, আমি এত কিছু করার পরেও কেন ভালো হচ্ছে না, এই প্রশ্নের উত্তরটা আজ পরিষ্কার হয়ে যাবে। কারণ প্রকৃত চিকিৎসা কখনোই ব্যথা দিয়ে শুরু হয়, চিকিৎসা শুরু হয় সমস্যার শেকড় থেকে। একটা সহজ উদাহরণ দিই। হাড় আর জয়েন্ট ঠিক দরজার কবজার মতো। কবজায় যদি তেল না থাকে, প্রথমে হালকা শব্দ হয়, তারপর ঘষা লাগে, আর একদিন হঠাৎ করেই দরজাটা খুলতেই চায় না। মানুষের শরীরেও ঠিক একই ঘটনা ঘটে। আল্লাহ তাআলা আমাদের জয়েন্টের ভেতরে একটা বিশেষ প্রাকৃতিক তরল সৃষ্টি করেছেন, যেটা না থাকলে হাঁটা কষ্টকর হয়, বসা যন্ত্রণা হয়ে যায়, এমনকি নামাজের সিজদাও কঠিন হয়ে পড়ে। সমস্যা হলো আমাদের ভুল খাবার, ভুল জীবনযাপন আর বছরের পর বছর অবহেলা এই তরলটাকে ধীরে ধীরে শুকিয়ে দেয়। আর যখন সেটা শুকাতে শুরু করে, তখনই আসে খটখট শব্দ, জ্বালা পোড়া, কঠিন ব্যথা, আর একসময় চলাফেরার ভয়। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে এই ভেতরের শুকনো ভাব ধীরে ধীরে ফিরিয়ে আনা যায়, কিভাবে জয়েন্টে আবার মসৃণতা আসে, আর কিভাবে শরীরটা আবার নিজের মতো কাজ করতে শুরু করে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয়টা কি জানেন? এই পুরো যাত্রার প্রথম ধাপটা শুরু হয় এমন এক উপাদান দিয়ে, যেটাকে আমরা বছরের বছর সাধারণ জিনিস ভেবে অবহেলা করেছি। সম্ভবত এই মুহূর্তেও ওটা আপনার রান্নাঘরের তাকেই পড়ে আছে। আমি কথা বলছি তিল, অর্থাৎ সেমি সিডস নিয়ে। এই জায়গায় এসে অনেকেই মনে মনে হালকা হাসেন, ভাবেন, আরে তিল তো নতুন কিছু না, এই জিনিস আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, এতে আবার কি এমন বিশেষ আছে? কিন্তু সত্যিটা এখানেই লুকিয়ে আছে। আমরা কোনো কিছুকে চিনি বলেই আমরা সেটাকে বুঝি, এমনটা নয়। তিল কোনো সাধারণ দানা নয়, এটা প্রকৃতির তৈরি একটা জীবন্ত খনিজ ভাণ্ডার।
বিশেষ করে হাড় আর জয়েন্টের জন্য তিল এমন এক প্রাকৃতিক উৎস যার সাথে কৃত্রিম ক্যালসিয়াম ট্যাবলেটের কোনো তুলনাই হয় না। একটা তথ্য শুনলে আপনি থমকে যাবেন। মাত্র 100 গ্রাম তিলের মধ্যে প্রায় 1000 মিলিগ্রামের কাছাকাছি ক্যালসিয়াম থাকে। এখন তুলনা করুন, 1 গ্লাস দুধে যতটা ক্যালসিয়াম পাওয়া যায়, তিলের শক্তি তার প্রায় 3 গুণ। তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিক, যদি তিল এত শক্তিশালী হয় তাহলে মানুষ খেয়েও কেন ফল পাচ্ছে না? কারণ সমস্যাটা তিলে না, সমস্যাটা আমাদের ব্যবহারের ভুলে। বেশিরভাগ মানুষ কি করে জানেন? কাঁচা তিল তুলে নিয়ে সরাসরি চিবিয়ে খেয়ে ফেলে। ফলাফল কি হয়? শরীর হঠাৎ অতিরিক্ত গরম হয়ে যায়, গ্যাস্ট্রিক বেড়ে যায়, মুখে ঘা দেখা যায়। আর যাদের শরীর আগে থেকেই দুর্বল, তাদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়ে। তখন মানুষ দোষ দেয় তিলকে, কিন্তু তিল দোষী নয়। আসল রহস্যটা লুকিয়ে আছে একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ ধাপে। ভেজানো তিলকে ওষুধের মতো কাজ করাতে হলে এই পদ্ধতিটা ঠিকঠাক মানতেই হবে। প্রতিদিন রাতে 1 টেবিল চামচ সাদা তিল আধা কাপ পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবেন। এটার পেছনে কারণ আছে। তিলের ভেতরে কিছু প্রাকৃতিক উপাদান থাকে যেগুলো ক্যালসিয়াম শোষণে বাধা দেয়। ভিজিয়ে রাখলে এই বাধাগুলো ভেঙে যায়, ফলে শরীর তিলের ভেতরের ক্যালসিয়াম অনায়াসে গ্রহণ করতে পারে। একই সাথে তিলের অতিরিক্ত গরম স্বভাবও নরম হয়ে আসে। সকালে দেখবেন তিলগুলো ফুলে গেছে, নরম হয়েছে, জীবন্ত হয়ে উঠেছে। এখন এখানে আরেকটা ভুল একদম করবেন না, এগুলো গিলে খাওয়া যাবে না। প্রতিটা দানা খুব ধীরে, খুব মন দিয়ে ভালো করে চিবোতে হবে। চিবোতে থাকবেন যতক্ষণ না সেটা মুখের ভেতরে দুধের মতো নরম পেস্টে পরিণত হয়। এই পর্যায়টা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ হজম আসলে শুরু হয় মুখ থেকে, পেট থেকে নয়। লালার সাথে তিল ভালোভাবে মিশলে তখনই শরীর এর পুরো শক্তিটা গ্রহণ করতে পারে। এই অভ্যেসটা একটানা 21 দিন চালিয়ে যান। আপনাকে কেউ বোঝাতে হবে না কি কাজ করছে কি করছে না, আপনার শরীরই নিজের ভাষায় আপনাকে জানিয়ে দেবে। যে হাড়গুলো এতদিন ফাঁপা, দুর্বল, ভরসাহীন মনে হতো, সেগুলো ভেতর থেকে ধীরে ধীরে শক্ত হতে শুরু করবে। এটা ঠিক যেন ভেঙে পড়া একটি স্তম্ভের ভেতরে নতুন করে শক্ত ভিত্তি ঢালা হচ্ছে। এখন আমি আপনাদের নিয়ে আসছি একটা এমন ভুল ধারণার কাছে, যেটা গত কয়েক দশকে চুপচাপ আমাদের হাড়কে ভেতর থেকে শেষ মিউজিক করে দিয়েছে। এই ভুলটার নাম চর্বির ভয়। দীর্ঘ 30-40 বছর ধরে আমাদের মাথার ভেতরে একটাই কথা ঢোকানো হয়েছে: সব ফ্যাট ক্ষতিকর, ঘি মানেই হার্টের শত্রু, চর্বি খেলেই রোগ। এই ভয়ের ফল কি হয়েছে জানেন? আমরা ধীরে ধীরে আমাদের ঘর থেকে প্রাকৃতিক ঘি বিদায় করেছি। তার জায়গায় ঢুকেছে রিফাইন করা মৃত কেমিক্যাল ভরা তেল, যেগুলো পেট ভরায় কিন্তু শরীর মেরামত করে না। কিন্তু বাস্তব সত্যটা ঠিক উল্টো। আমাদের হাড়ের সংযোগস্থল হলো মানে হাঁটু, কোমর, কাঁধ, এই জায়গাগুলো চলাফেরার জন্য নিয়মিত ভেতরে তেল চায়। যেমন দরজার কবজায় গ্রিস না থাকলে শব্দ হয়, ঘষা লাগে, একদিন ভেঙে যায়। মানুষের জয়েন্টেও ঠিক তাই। এই ভেতরের প্রাকৃতিক গ্রিসের সবচেয়ে শক্তিশালী উৎস হলো বিশুদ্ধ দেশি গরুর ঘি। প্রাচীন চিকিৎসা জ্ঞান ঘিকে শুধু খাবার হিসেবে দেখেনি, ঘি ছিল তাদের কাছে একটা সম্পূর্ণ চিকিৎসা উপাদান। কারণ ঘির বিশেষ ক্ষমতা আছে। ঘি শরীরের গভীরে পৌঁছতে পারে, শুকিয়ে যাওয়া টিস্যুতে ঢুকে আর্দ্রতা ফিরিয়ে আনতে পারে, জয়েন্টের খসখসে ভাব ধীরে ধীরে নরম করে দেয়। কিন্তু এখানে একটা বড় ভুল করবেন না। আমি বলছি না বাটি ভরে ঘি খেতে, আমি বলছি ঘিকে ওষুধের মতো ব্যবহার করতে। প্রতিদিন দুপুরের খাবারের পর 1 চা চামচ ঘি, রাতের খাবারের পর আরেক চা চামচ। খেয়াল রাখবেন, ঘি দিয়ে রান্না করবেন না, বরং গরম ভাত, ডাল বা স্যুপের ওপর থেকে মিশিয়ে নেবেন। এইভাবে খেলে ঘি আপনার অন্তরের ভেতর দিয়ে ধীরে ধীরে কাজ শুরু করে আর জয়েন্টে প্রাকৃতিক লুব্রিকেন্টের মতো পৌঁছে যায়। যাদের হাঁটু বা কোমর নাড়লেই খটখট শব্দ হয়, যাদের ভেতরে সবসময় শুকনো খসখসে অনুভূতি, তাদের জন্য আরও একটা গভীর পদ্ধতি আছে। রাতে ঘুমানোর আগে সামান্য উষ্ণ ঘি 2 ফোঁটা করে 2 নাসিকায় দিন। এই কথায় অনেকেই থমকে যাবেন, ভাববেন হাঁটুর ব্যথার সাথে নাকের আবার কি সম্পর্ক? সম্পর্ক আছে, আর সেটা খুব গভীর। নাক হলো শরীরের স্নায়ুবেগ নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রধান প্রবেশপথ। এই পথ শান্ত হলে শরীরের ভেতরের অস্থির সংকেতগুলো ধীরে ধীরে স্তব্ধ হয়। এরপর শরীর নিজে থেকেই মেরামতের মুডে ঢুকে পড়ে। এখন আমি আপনাদের সামনে আরেকটা এমন ঘাটতির কথা তুলতে চাই, যার জন্য কোনো টাকা লাগে না, কোনো ওষুধ লাগে না,
কিন্তু আজ প্রায় ৮০% মানুষের শরীরেই এর অভাব রয়েছে। আমি বলছি সূর্যের আলো, মানে ভিটামিন ডি। আজকের মানুষ সূর্য ওঠার আগেই ঘর ছাড়ে, এসি চালানো গাড়িতে বসে কৃত্রিম আলোয় সারা দিন কাটিয়ে আবার সূর্য ডোবার পরে ঘরে ফেরে। এই যান্ত্রিক জীবনে সূর্যের সাথে আমাদের সম্পর্ক প্রায় ছিন্ন হয়ে গেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভিটামিন ডি কোনো সাধারণ ভিটামিন নয়, এটা আসলে একটা শক্তিশালী হরমোন। এই হরমোনের কাজ হলো আপনার হাড়কে নির্দেশ দেওয়া, এই ক্যালসিয়ামটা নাও, এটা কাজে লাগাও। আপনি চাইলে তিল খান, দুধ খান, দই খান, কিন্তু শরীরে যদি ভিটামিন ডি না থাকে তাহলে সেই ক্যালসিয়াম হাড়ে ঢুকবে না, বরং সেটা রক্তে ঘুরে বেড়াবে আর একসময় কিডনিতে পাথরের ঝুঁকি বাড়াবে। মানে কি দাঁড়ালো? ক্যালসিয়াম আছে কিন্তু দরজা বন্ধ, আর সূর্যের আলোই হলো সেই একমাত্র চাবি যেটা হাড়ের দরজাটা খুলে দেয়। কিন্তু এখানে একটা জায়গায় মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। অনেকে ভাবে যে কোনো রোদ মানেই উপকার। না, সব রোদ এক নয়। দুপুরের কড়া রোদ শরীরকে সারায় না, বরং শরীরের উপর বাড়তি চাপ ফেলে। এই তীব্র রোদে শরীর নিজেকে বাঁচাতে ব্যস্ত থাকে, মেরামত করার শক্তি তখন কাজ করে না। হাড়ের জন্য যেই রোদ দরকার সেটা লুকিয়ে আছে ভোরের নরম শান্ত সোনালি আলোতে। সূর্য ওঠার পর প্রথম 1 ঘন্টা, এই সময়টাই হলো হাড়ের মেরাময় সেরা মুহূর্ত। এই সময় প্রতিদিন অন্তত 20 মিনিট খোলা আকাশের নিচে বসুন। পিঠ, হাঁটু আর হাত যতটা সম্ভব খোলা রাখুন। এই আলো শরীরে ঢুকে কোনো জ্বালা তৈরি করে না, বরং ভেতর থেকে হরমোনাল সংকেত চালু করে। একটা বিষয় খুব স্পষ্ট করে মনে রাখবেন, জালানার কাঁচের ওপাশে বসে রোদ পোহালে এই কাজ হবে না, কারণ কাঁচ সূর্যের সেই বিশেষ রশ্মিগুলোকে আটকে দেয় যেগুলো ছাড়া ভিটামিন ডি তৈরি হয় না। শরীর তখন আলো পায় কিন্তু শক্তি পায় না। রোদে বসে চুপচাপ থাকবেন না, ধীরে গভীরভাবে শ্বাস নিন, মনের ভেতরে অনুভব করুন এই আলো আপনার ত্বক পেরিয়ে হাড়ের ভেতর ঢুকছে। যে হাড়গুলো এতদিন দুর্বল, ফাঁপা আর ক্লান্ত ছিল সেগুলো যেন আবার নিজেদের শক্তি ফিরে পাচ্ছে। শোনার মতো লাগলেও এই একটা অভ্যাস অগণিত মানুষের দীর্ঘদিনের কোমর ব্যথা, অকারণ ক্লান্তি, শরীর ভেঙে পড়ার অনুভূতি ধীরে ধীরে কমিয়ে দিয়েছে। এখন আমি কথা বলতে চাই তাদের জন্য যাদের সমস্যা নতুন নয়, যাদের ব্যথা বছরের পর বছর জমে আছে, যাদের জয়েন্ট ফুলে যায়, যাদের আঙ্গুল বা হাঁটু নাড়ালেই শরীর শিউরে ওঠে, যাদের মনে হয় আমার বোধহয় আর ঠিক হবে না। এই অংশটা বিশেষ করে তাদের জন্যই। এই পর্যায়ে এসে আমি আপনাদের এমন একটি উপাদানের কথা বলবো যেটাকে প্রকৃতি নিজেই প্রদাহ নিবারণের জন্য তৈরি করেছে। আমি কথা বলছি মেথি দানা নিয়ে। মেথি স্বভাবতই উষ্ণ প্রকৃতির। এই উষ্ণতা হঠাৎ জ্বালা সৃষ্টি করে না, বরং ভেতরে জমে থাকা ঠান্ডা, আর্দ্রতা, বাতাস আর কফকে ধীরে ধীরে গলিয়ে দেয়। এই কারণেই পুরনো জয়েন্ট ব্যথা, ফোলা আর শক্ত হয়ে যাওয়া হাঁটুর ক্ষেত্রে মেথির ভূমিকা এত গভীর। কিন্তু এখানে একটা জায়গায় মানুষ বড় ভুল করে। ভুল পদ্ধতিতে খেলে এই উপকারী দানায় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। সঠিক নিয়মটা মন দিয়ে শুনুন। রাতে 1 চা চামচ মেথি 1 গ্লাস পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবেন। সকালে উঠে দেখবেন জলটা স্বচ্ছ নেই, হালকা হলুদ আভরং ধারণ করেছে। এই জলটাই হলো মেথির প্রথম ঔষধি নির্যাস। খালি পেটে এই জলটা ধীরে ধীরে পান করুন, কিন্তু এখানেই থামবেন না। ভেজানো মেথি দানাগুলো ফেলে দেওয়া যাবে না। ওগুলোকে একটি ভেজা পরিষ্কার সুতি কাপড়ে বেঁধে 24 ঘন্টা রেখে দিন। একদিন পর দেখবেন ছোট ছোট অঙ্কুর বের হয়েছে। এই অঙ্কুরিত অবস্থায় মেথির ভেতরের শক্তি একেবারে অন্য স্তরে পৌঁছে যায়। হজম সহজ হয়, প্রদাহ নিবারক উপাদান সক্রিয় হয় এবং শরীর এটাকে আর খাবার নয়, ওষুধ হিসেবে গ্রহণ করে। এই অঙ্কুরিত মেথি সকালের খাবারের সাথে খুব ধীরে মন দিয়ে চিবিয়ে খাবেন। এগুলো শরীরের ভেতরে গিয়ে কার্টিলেজের ক্ষয় রোধ করে, জয়েন্টের ভেতরে শক্ত ভাব নরম করে এবং চলাফেরাকে আবার সাবলীল করতে সাহায্য করে। তবে একটা সতর্ক বার্তা দিতেই হয়। যাদের অতিরিক্ত অ্যাসিডিটি, পাইলস বা রক্তক্ষরণের প্রবণতা আছে তারা এই পদ্ধতি শুরু করার আগে অবশ্যই সাবধান থাকবেন বা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। বিশেষ করে শীতের সময় যাদের হাঁটু, কোমর বা গোড়ালির ব্যথা বেড়ে যায় তাদের জন্য মেথি প্রকৃতির দেওয়া এক নির্ভরযোগ্য সহায়ক। এবার আমি আপনাদের নিয়ে যাব আরও গভীর একটি স্তরে। আয়ুর্বেদিক চিকিৎসা জ্ঞানে সায়াটিকা, হাঁটুর গ্যাত কমে যাওয়া আর স্নায়বিক ব্যথার জন্য একটি বিশেষ উদ্ভিদকে বহু শতাব্দী ধরে ব্যবহার করা হয়। আমি কথা বলছি শিউলি বা পারিজাত গাছের পাতা নিয়ে।
অনেকে এই গাছ চেনেন শুধু তার ফুলের জন্য। ভোরবেলা সাদা পাপড়ি আর কমলা ডাঁটার ফুল মাটিতে ঝরে পড়ে থাকে। মানুষ ফুল কুড়িয়ে নেয়, কিন্তু যে আসল চিকিৎসা শক্তি পাতার ভেতরে লুকিয়ে আছে সেটা অধিকাংশই জানে না। আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি, যদি কোনো চিকিৎসক আপনাকে বলে থাকেন হাঁটু প্রতিস্থাপন ছাড়া আর রাস্তা নেই, তাহলে অস্ত্রোপচারের সিদ্ধান্তে যাওয়ার আগে অন্তত 3 মাস এই প্রাকৃতিক পদ্ধতিটা চেষ্টা করে দেখুন। পদ্ধতিটা খুব মনোযোগ দিয়ে শুনুন। 5 থেকে 7টি টাটকা শিউলি পাতা নিন। শিলনোড়া বা হামানদিস্তায় হাতে পিষে একটা খসখসে পেস্ট তৈরি করুন। মিক্সার ব্যবহার করবেন না, কারণ যন্ত্রের ঘর্ষণে যে তাপ তৈরি হয় তাতে পাতার ভেতরে সংবেদনশীল উপাদান নষ্ট হয়ে যায়। এই পেস্ট 2 গ্লাস পানিতে দিয়ে ফোটান। যখন তা কমে 1 গ্লাসে নেমে আসবে তখন নামিয়ে ছেঁকে নিন। সকালে খালি পেটে ধীরে ধীরে পান করুন। স্বাদ তেতো হবে, এটা স্বাভাবিক। মনে রাখবেন, যে জিনিস ভেতর থেকে সারায় তা কখনো জিভার আরামের জন্য বানানো হয় না। এই কাঠ শরীরের গভীরে গিয়ে টিস্যু মেরামতের কাজ শুরু করে এবং সায়াটিক নার্ভের চারপাশে জমে থাকা প্রদাহকে ধীরে ধীরে শান্ত করে। আমি নিজের চোখে এমন অনেক মানুষ দেখেছি যারা একসময় লাঠি ছাড়া 1 পা হাঁটতে পারতেন না, আর আজ তারা নিজেদের কাজে নিজেরাই চলাফেরা করছেন, শুধু এই অভ্যাসগুলোর ধারাবাহিকতার কারণে। এখন আমরা পৌঁছচ্ছি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, জীবনযাপন, যেটা ঠিক না হলে কোনো চিকিৎসাই স্থায়ী হয় না। একটা কঠিন সত্য আগে বলে রাখি, আপনি যত দামি ওষুধই খান, যত নামী চিকিৎসকের কাছেই যান, আপনার দৈনন্দিন অভ্যাস যদি নীরবে রোগকে শক্তিশালী করে তোলে, তাহলে কোনো চিকিৎসাই দীর্ঘদিন টিকে থাকে না। কারণ রোগ শুধু শরীরে থাকে না, রোগ বাসা বাঁধে অভ্যাসে। হাঁটু, কোমর আর জয়েন্টের ক্ষেত্রে 2টি জিনিস সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি করে। একটা চোখে দেখা যায়, আর একটা আমরা একেবারেই গুরুত্ব দিই না, ভুল ভঙ্গিতে বসা আর ভুল নিয়মে জল পান করা। বিশ্বাস না হলেও সত্য, আপনি কিভাবে জল খান তার সাথে হাঁটুর ব্যথার সরাসরি সম্পর্ক আছে। আমাদের বেশিরভাগ মানুষ ব্যস্ততার মধ্যে দাঁড়িয়েই বোতল তুলে ঢকঢক করে জল খেয়ে নেয়, কিন্তু দাঁড়িয়ে জল খাওয়া মানে শরীরের প্রাকৃতিক ছন্দ ভেঙে দেওয়া। এই অবস্থায় জল অভিকর্ষের টানে হঠাৎ করে পাকস্থলিতে আছড়ে পড়ে এবং শরীরের তরল ভারসাম্য নষ্ট করে। এর পরিণতি কি হয় জানেন? শরীরের ভেতরে অপ্রয়োজনীয় বাতাস জমতে শুরু করে, গ্যাস বাড়ে, আর সেই বাড়তি বাতাসই ধীরে ধীরে জয়েন্টে ফোলা, জল জমা আর ব্যথার কারণ হয়। আজ থেকেই নিজের জন্য একটা শক্ত নিয়ম ঠিক করুন, দাঁড়িয়ে জল পান নয়, শান্তভাবে বসে অল্প অল্প করে ধীরে ধীরে। যখন জল লালার সাথে মিশে পেটে যায় তখন হজম প্রক্রিয়া ঠিক মতো শুরু হয়। আর একটা কথা পরিষ্কার মনে রাখবেন, পেটের গোলমাল মানেই শরীরের বাতের গোলমাল। এই বাতই একসময় হাঁটু, কোমর, ঘাড় আর আঙুলে যন্ত্রণার ভাষায় কথা বলে। হজম ঠিক হলে হাঁটুর ব্যথার অর্ধেক যুদ্ধ এমনিতেই জিতে যান। এবার আসি নড়াচড়ার কথায়। চিকিৎসা জগতে একটা কথা আছে, যে জয়েন্ট নড়ে না সে জয়েন্ট শুকিয়ে যায়। আপনি যত কম নড়াচড়া করবেন, জয়েন্টের ভেতরে তরল তত ঘন আর আঠালো হয়ে উঠবে। একসময় সেটা জেলির মতো জমে যায়। সেখান থেকেই শুরু হয় সকালের শক্ত ভাব, নামাজে উঠতে বসতে কষ্ট, হাঁটলে ভেতরের ব্যথা। এর মানে এই না আপনাকে জিমে গিয়ে ভারী ওজন তুলতে হবে। অনেক ক্ষেত্রে সেটা উল্টো ক্ষতি করে। আপনার দরকার নরম, নিরাপদ আর নিয়ন্ত্রিত নড়াচড়া। চেয়ারে বসেই আপনি করতে পারেন। পায়ের গোড়ালি ধীরে ধীরে ঘড়ির কাঁটার দিকে আর উল্টো দিকে ঘোরানো, হাঁটু ভাঁজ করা আবার সোজা করা, কবজি, কাঁধ আর ঘাড় আস্তে আস্তে নাড়ানো। এই ছোট নড়াচড়াগুলো রক্ত চলাচল বাড়ায়, জয়েন্টের ভেতরে জমে থাকা বর্জ্য বের করে এবং প্রাকৃতিক লুব্রিকেশন বজায় রাখে। সকালে নামাজের পর অথবা হালকা নাস্তার পরে মাত্র 10 মিনিট, এর বেশি কিছু দরকার নেই। এই অভ্যাসগুলো যে কোনো বয়সে নিরাপদ, কোনো যন্ত্র লাগে না এবং নিয়মিত করলে ফল এমন হবে যেটা আপনি নিজেই টের পাবেন। পরের অংশে আমি আপনাদের এমন একটি গভীর বিষয়ের দিকে নিয়ে যাব যেটা ঠিক না হলে সব চেষ্টা সত্ত্বেও ব্যথা ফিরে আসবে। চেষ্টা সত্ত্বেও ব্যথা ফিরে ফিরে আসে। এখন আমি আপনাদের সামনে এমন একটি ঘরোয়া চিকিৎসা তুলে ধরতে যাচ্ছি যেটা দেখলে অনেকেই অবহেলা করেন, কিন্তু যারা নিয়ম মেনে ব্যবহার করেছেন তারা জানেন এর শক্তি কতটা গভীর। আমি কথা বলছি একটি বিশেষ মাসাজ তেলের কথা, যেটা আপনি নিজের রান্নাঘরেই তৈরি করতে পারবেন এবং সঠিকভাবে ব্যবহার করলে হাঁটু, কোমর আর জয়েন্টের ভেতরে শক্ত ভাবকে ধীরে ধীরে নরম করে দেয়। এই তেল কোনো সাময়িক ঠান্ডা অনুভূতি দেয় না, বরং ভেতরের প্রদাহ আর পেশির টানকে লক্ষ্য করে কাজ করে। এ কারণেই এটি বাজারে দামি পেইন রিলিফ জেলের চেয়ে অনেক বেশি কার্যকর। তৈরি করার পদ্ধতিটা মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে নিন 1 কাপ খাঁটি সর্ষের তেল অথবা তিলের তেল।
দুটোর যে কোনো একটি হলেই যথেষ্ট। এই দুই তেলই জয়েন্টের গভীরে পৌঁছানোর ক্ষমতা রাখে। একটি কড়াইয়ে তেলটা ঢেলে খুব হালকা আঁচে গরম করুন। তেল ধোঁয়া ওঠার আগেই 5 থেকে 6 কোয়া রসুন থেতুলে দিন। 1 চা চামচ জোয়ান, 1 চা চামচ মেথি দানা। এই 3টি উপাদান প্রদাহ কমানো, রক্ত চলাচল বাড়ানো আর শক্ত পেশি ঢিলা করার ক্ষেত্রে অসাধারণভাবে কাজ করে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তেলটা কখনোই জোরে ফোটাবেন না। খুব কম আঁচে ধীরে ধীরে গরম করুন, যতক্ষণ না রসুন আর দানাগুলো গাঢ় বাদামি বা প্রায় কালচে রং ধারণ করে। এই পর্যায়ে চুলো বন্ধ করুন, তেল ঠান্ডা হতে দিন। এরপর ছেঁকে নিয়ে একটি পরিষ্কার কাঁচের বোতলে সংরক্ষণ করুন। ব্যবহার করার নিয়মটা তৈরি করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। প্রতিদিন রাতে ঘুমানোর আগে অল্প তেল হালকা গরম করুন। এবার শুধু ব্যথার জায়গায় নয়, জয়েন্টের আশেপাশের পেশিতে, পুরো মাংসপেশিতে, পায়ের ডিমের দিকে ভালো করে মালিশ করুন। কারণ অনেক সময় হাঁটুর ব্যথার আসল উৎস হাঁটু নয়, বরং তার আশেপাশের শক্ত হয়ে যাওয়া পেশি। যখন উরু বা কাফ মাসেল শক্ত থাকে, তখন হাঁটুর ওপর চাপ কয়েক গুণ বেড়ে যায়। এই চাপই ব্যথাকে দীর্ঘস্থায়ী করে। আরেকটি জায়গা আছে যেটা মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে, পায়ের পাতা। রাতে মাত্র 5 মিনিট পায়ের তলায় তেল মালিশ করলে শরীরের স্নায়ুতন্ত্র গভীরভাবে শান্ত হয়। কারণ পায়ের পাতার সাথে শরীরের বহু গুরুত্বপূর্ণ স্নায়ু পথ যুক্ত। এই অংশে মালিশ করলে ঘুম গভীর হয়, আর গভীর ঘুম মানেই শরীরের নিজস্ব মেরামতের সময়। এবার খাবারের দিকে একটু তাকানো দরকার। কিছু খাবার আছে যেগুলো নীরবে শরীরে বাত আর প্রদাহ বাড়িয়ে দেয়। প্যাকেটজাত বিস্কুট, চিপস, অতিরিক্ত ভাজা খাবার, রাতে কাঁচা সালাদ, বিশেষ করে রাতের খাবারে রাজমা, ছোলা বা ভারী ডাল হজমের চাপ তৈরি করে এবং গ্যাস বাড়ায়। এর বদলে হালকা, গরম আর সহজ পাচ্য খাবার যেমন খিচুড়ি বা স্যুপ জয়েন্টের জন্য অনেক বেশি সহায়ক। রান্নায় নিয়মিত হলুদ, আদা আর গোলমরিচ রাখুন। হলুদ প্রকৃতির শক্তিশালী ব্যথানাশক। এর ভেতরের কারকিউমিন প্রদাহের সংকেতকে শান্ত করে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, কারকিউমিন একা কাজ করে না। 1 চিমটি গোলমরিচ আর সামান্য চর্বি যেমন ঘি বা দুধ এর কার্যকারিতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই কারণেই রাতে 1 কাপ হালকা হলুদ দুধ শরীরকে ভেতর থেকে আরাম দেয়। এবার ব্যথার আরেকটি দিক বুঝতে হবে, মন। দীর্ঘদিন ব্যথায় ভুগলে মানুষের আত্মবিশ্বাস ভেঙে যায়, নিজেকে দুর্বল মনে হতে শুরু করে। কিন্তু ব্যথাকে নিজের পরিচয় বানিয়ে ফেললে সমস্যা আরও জটিল হয়। মানসিক স্ট্রেস বাড়লে কর্টিসল হরমোন বেড়ে যায়, আর এই হরমোন প্রদাহকে আরও উস্কে দেয়। এই চক্র ভাঙার জন্য গভীর শ্বাস প্রশ্বাস অত্যন্ত কার্যকর। বিশেষ করে অনুলোম বিলোম স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং শরীরকে আরোগ্যের অবস্থায় নিয়ে যায়। প্রতিদিন মাত্র 10 মিনিট নিয়ম করে শ্বাসের ব্যায়ামের প্রভাব আপনি নিজেই টের পাবেন। সবশেষে একটি বাস্তব বিষয় এড়িয়ে যাওয়া যায় না, শরীরের ওজন। আমি জানি এই কথাটা অনেকের কাছে অস্বস্তিকর, কিন্তু সত্যিটা বলা দরকার। কারণ এই জায়গাতেই অনেকের সমস্যার মূল লুকিয়ে আছে। আপনার হাঁটুই আসলে পুরো শরীরের ওজন বহন করে। ভাবুন, যদি আপনার ওজন আদর্শের থেকে মাত্র 1 কেজি বেশি হয়, প্রতিটি পদক্ষেপে আপনার হাঁটুতে 4 কেজি অতিরিক্ত চাপ পড়ে। ওজন যদি 5 কেজি বেশি হয়, তাহলে প্রতিটি ধাপেই হাঁটু বহন করছে 20 কেজির অতিরিক্ত বোঝা। এটা ঠিক যেমন সারাদিন 20 কেজি সুটকেস নিয়ে ঘুরে বেড়ানো। সুতরাং সামান্য ওজন কমলেই আপনি স্বাভাবিকভাবেই আরাম পাবেন। এজন্য আপনাকে কঠোর ডায়েট ফলো করতে হবে না। কেবল চিনি এবং রিফাইন্ড করা ময়দা বাদ দিন। এগুলো শরীরে জল জমায় এবং প্রদাহ বাড়ায়। চিনির পরিবর্তে ব্যবহার করুন গুড়, ময়দার বদলে হোল গ্রেন বা সম্পূর্ণ শস্য। রাতে হালকা খাবার খান, আর রাতের খাবার আর সকালের ব্রেকফাস্টের মধ্যে অন্তত 12 ঘন্টার ফাঁক রাখুন। এই একটি মাত্র অভ্যাস মেটাবলিজমকে ঠিক রাখে এবং অতিরিক্ত ওজন নিজেই ধীরে ধীরে কমতে শুরু করে। বন্ধুরা, ব্যথামুক্ত জীবন কোনো ম্যাজিক পিল দিয়ে আসে না। এটি আসলে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত নড়াচড়া এবং প্রাকৃতিক জ্ঞানের সঠিক সমন্বয়। আপনার শরীরকে শ্রদ্ধা করুন, তার প্রয়োজনীয় পুষ্টি দিয়ে তাকে সুস্থ রাখুন। এবার আমি আপনাদের জন্য দিচ্ছি একটি চ্যালেঞ্জ। 3টি ছোট কিন্তু শক্তিশালী অভ্যাস আজ থেকেই শুরু করুন। হয়তো সেটা হবে তিল ভেজানো খাওয়া, বসে জল পান করার নিয়ম, অথবা রাতে হালকা তেলের মালিশ। এই অভ্যাসগুলো ধারাবাহিকভাবে মেনে চলুন 40 দিন। আয়ুর্বেদ ধীরে কাজ করে, কিন্তু ফল স্থায়ী হয়। 2-3 দিনে ফল না পেলে হতাশ হবেন না। ধৈর্য ধরুন এবং আপনার শরীরকে নিজস্ব সময় দিন। আমি ব্যক্তিগতভাবে এমন অনেক মানুষ দেখেছি যাদের অপারেশনের দিন ঠিক করা ছিল, কিন্তু এই জীবনধারা গ্রহণের পর তারা অপারেশন বাতিল করেছেন। আপনার শরীরের নিজস্ব সুস্থ করার ক্ষমতা রয়েছে। আপনি যদি প্রকৃতির শক্তি বিশ্বাস করেন এবং শরীরের বুদ্ধিমত্তার প্রতি ভরসা রাখেন, আজই শুরু করুন। কালকের জন্য অপেক্ষা করবেন না। এই নিয়ম মানার পর নিজেই পরিবর্তন অনুভব করবেন এবং আপনার ছোট্ট সফলতা
সফলতার গল্প আমাদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার গল্প অন্য কারো জীবনে নতুন আলো জ্বালাবে। কমেন্টে লিখুন ডে 1 এবং জানান আজ আপনি কোন অভ্যাস দিয়ে শুরু করলেন। চলুন একসাথে গড়ি একটি সুস্থ, শক্তিশালী এবং কর্মক্ষম সম্প্রদায়। ধন্যবাদ। সুস্থ থাকুন, শক্তিশালী থাকুন।